এই কুকুরের ছানাগুলো এই জুলাই আগস্ট মাসে রাস্তায় নামে নাই। একটা ভিডিওতে নাকি দাবি করা হয়েছে ৩-৪ তারিখে রাতে আমি ক্যান্টনমেন্টে ছিলাম, আর্মি অফিসারদের সাথে নিয়ে ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি। আমি অবাক হয়ে যায়, মানুষের কল্পনার তো একটা সীমা থাকা উচিত। বলেন ইলিয়াস হোসেনের সমস্যাটা কি? উনি কিন্তু একবার আমার সঙ্গে একবার আলোচনা বলতেছিলেন যে উনি এখন আর সাংবাদিকতা করেন না। উনি বলেছেন স্পষ্ট এভাবে বলেছেন যে আমি আর সাংবাদিকতা করি না। তাহলে উনি কি করেন? উনি যে কথাগুলো বলেন ওনার মনে যা আসে উনি তাই বলেন, এবং উনি কেন বলেন সেটা উনি জানেন। জেলখানায় আপনার কি কোনো অনুমান আছে কত হাজার আলেম আটক আছে? কেউ কেউ বলছেন যে আপনি আসলে আর আগের মতো সরব নাই, আপনাকে অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না, আপনার সেই প্রতিবাদী কণ্ঠস্বর অনেকে মিস করছেন। ভাবে বলি, আমার পক্ষে কি আগের মতো সরব থাকা শোভা পায় কিনা? কারণ আগে আমি ছিলাম অ্যাক্টিভিস্ট টাইপের, ওপিনিয়ন মেকার টাইপের। এখন আমি সরকারে, আগে যে একটা ফ্যাসিস্ট সরকার ছিল, যে সরকার জনগণের ভোটে নির্বাচিত ছিল না, তারা যা ইচ্ছা করছিল দেশে। উপদেষ্টা আসিফ নজরুলকে নিয়ে বানানো ভিডিওতে ইলিয়াস হুসাইন তার দাবি ছিল যে তিনি ক্যান্টনমেন্টে এই ফ্যাসিস্ট হাসিনার পক্ষে ছিলেন। কিন্তু বন্ধুরা, এই ভিডিওটি বানানোর পর থেকেই যেন ইলিয়াসের ওপর বিভিন্ন হামলা এবং বিভিন্নজন বিভিন্নভাবে ধোলাই করছেন। তবে আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ইলিয়াস হুসাইন মনে হচ্ছে সবার কথার মধ্যে এবার মাথা নিচু করে সাংবাদিকতা ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন জীবনের তরে। তিনি আর কখনো সাংবাদিকতা করবেন না, হয়তোবা এমন একটি পরিস্থিতি হতে পারে। তাই আজকের টক শোটি আপনারা না টেনে সম্পূর্ণ দেখুন, আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে সকল উত্তর পেয়ে যাবেন। দর্শক, আসিফ নজরুলকে, উপদেষ্টা আসিফ নজরুলকে কঠিন ধোলাই করলেন ইলিয়াস। এবার কিন্তু ডেকে এনে চরম অপমান করলেন, তার আমল নামা বললেন। কি অবস্থা ছিল এই আসিফ নজরুলের। জি বন্ধুরা, তাকে কুকুরের ছানা বলেও আসলে গালি দিলেন ইলিয়াস হোসেন। কখনো এরকম হাইপার হয় না, কিন্তু আজকের ভিডিওটিতে প্রচুর পরিমাণের গালি কেন আসলো ইলিয়াস হোসেনের? তিনি তার ইতিহাসে কখনো এইভাবে গালি দেননি, কিন্তু আসিফ নজরুলকে কেন হঠাৎ করে এত গালি দিলেন? রহস্য কোথায়? কেন তাকে এইভাবে অপমান অপদস্থ করলেন? চলুন আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি, যে ভিডিও দেওয়ার সঙ্গে লক্ষ লক্ষ মানুষ দেখেছে, চলুন আসিফ নজরুল ব্যাপারে কি বম ফাটালেন এবার ইলিয়াস, জাস্ট ডাইরেক্ট লাইভে এসে দেখুন। আমার সেই ভিডিওটি দেখবো, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। অবশ্যই চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি দেখাই। সেই যে চেয়ারে বসে না, এই চেয়ারে বসা লোকজন এরা এখন দেখাচ্ছে যে আইন, তারা গরু জবাই করে তারপর মাংস খাবে চলে যাবে। এই আন্দোলন এরকম হওয়া উচিত ছিল কি না ছিল সেটা নিয়ে আপনার অবজারভেশন থাকতে পারে। সাইজা তারপরে এইসব বলে না, এই কুকুরের ছানাগুলো এই জুলাই আগস্ট মাসে রাস্তায় নামে নাই, কিন্তু পিনাকি যেটা করেছে সেটা পর্যন্ত জেলখানায় আপনার কি কোনো অনুমান আছে কত হাজার আলেম আটক আছে? কেউ কেউ বলছেন যে আপনি আসলে আর আগের মতো সরব নাই, আপনাকে অনেক জায়গায় পাওয়া যাচ্ছে না, আপনার সেই প্রতিবাদী কণ্ঠস্বর অনেকে মিস করছেন। ভাবে বলি, আমার পক্ষে কি আগের মতো সরব থাকা শোভা পায় কিনা? কারণ আগে আমি ছিলাম অ্যাক্টিভিস্ট টাইপের, ওপিনিয়ন মেকার টাইপের। এখন আমি সরকারে, আগে যে একটা ফ্যাসিস্ট সরকার ছিল, যে সরকার জনগণের ভোটে নির্বাচিত ছিল না, তারা যা ইচ্ছা করছিল দেশে, আমরা সেটা সবসময় প্রতিবাদ করতাম। অনেকে প্রতিবাদ করতেন বিদেশ থেকে, অনেকে করতেন দেশ থেকে করতেন, সবসময় আমি এটা প্রতিবাদ করতাম। সেই জন্য আমাকে প্রচুর মূল্য দিতে হয়েছে জীবনে। কিন্তু তখনকার যে সরকার, সেই সরকারকে এখন দেশে আছে, এখন তো সরকার পরিবর্তন হয়েছে, এখন পরিবর্তিত একটা পরিস্থিতি এসেছে। আরেকটা হচ্ছে, আগে আমার যে রোলটা ছিল, আমি তো সরকারে ছিলাম না, আমি এখন সরকারে। এখন আমি যদি সরকারের কোনো কাজের সমালোচনা করি তাহলে এটা তো খুব শোভা পায় না, মানুষ বলবে যে তুমি নিজেই তো সরকারে আছো। থার্ড জিনিস হচ্ছে, আমি তো একটা গোপনীয়তার শপথ নিয়েছি। তো গোপনীয়তার শপথ নিলে আমি অনেক কিছু তো প্রকাশও করতে পারবো না, এটা তো খুব অশোভন হবে এবং আমার শর্ত ভঙ্গ হবে। আমি তো জীবনে কোনোদিন কোনো গোপনীয়তার শপথ নিয়ে তো আমি কোনো দায়িত্ব পালন করি নাই। মানে ওই সময় ডাকা ঠিক ছিল কিনা, ওই সময় দাড়ি টুপিওয়ালা লোকজনের যাওয়া ঠিক ছিল কিনা, এত এত জ্বর ভয় দেখায় না, লাভ নাই। এই দেশে যেই সব এই কুকুরের ছানাগুলো সুশীল সাইজা তারপরে এইসব বলে না, এই কুকুরের ছানাগুলো এই জুলাই আগস্ট মাসে রাস্তায় নামে নাই। এরা আজকে এসে যে চেয়ারে বসে না, এই চেয়ারে বসা লোকজন এরা এখন দেখাচ্ছে যে আইন, হ্যাঁ, পত্রিকার সামনে যা এই করা যাবে না। পত্রিকার সামনে এখানে নিউ ইয়র্ক টাইমস, তারপরে এখানে CNN, BBC সবকিছুর সামনেই প্রোটেস্ট করে মানুষ। তো প্রোটেস্ট করা যাবে না কিছুর জন্য? ওইখানে যা প্রথম আলোর বিরুদ্ধে কিছু বলে, প্রথম আলোর কারোর ধরে টান দেয় নাই তো। প্রথম আলোর সামনে গিয়েছে, তারা গরু জবাই করে তারপরে মাংস খাবে চলে যাবে। এই আন্দোলন এরকম হওয়া উচিত ছিল কি না ছিল সেটা নিয়ে আপনার অবজারভেশন থাকতে পারে, কিন্তু পিনাকি যেটা করেছে সেটা করার পরে সেই লোকগুলো গিয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, মারধর করার পরে তারপরে নিয়ে আবার আটকে রাখা হয়েছে। প্রথম আলোর বিরুদ্ধে কি করা হয়েছে?
ওই লোকগুলির অপরাধ কি ছিল? সেখানে গরু জবাই করতে গিয়েছে, এটাই অপরাধ। কিন্তু এই প্রথম আলো এই গেল 15 বছরে অন্তত 1500 মানুষকে অন্তত তারা খুন করেছে। অন্তত এখন পর্যন্ত জেলখানায় আপনার কি কোনো অনুমান আছে কত হাজার আলেম আটক আছে? যে কয়জন আলেম বের হয়েছে সেই কয়জন আলেমরা নিজেরাও এদের নামটাম বলে না। এদের ব্যাপারে আমার মনে হয় ওনাদের কোনো চিন্তা ভাবনা আছে কিনা সেটাও জানি না। আমি আসলে ইলিয়াস হোসেনের যে সমস্ত ভিডিও কন্টেন্ট গুলো করেন উনি, এটা খুব রিয়েলিটি, এটা আমাদের মানতে হবে। ওনার এই দেশে প্রচুর ফলোয়ার আছে, প্রচুর লোক আছে যারা নাকি ইলিয়াস হোসেনের কথাকে বেদ বাক্যের মতো বিশ্বাস করে। কারণ মানুষের বিশ্বাসকে তো আপনি চেঞ্জ করতে পারবেন না। মানুষের বিশ্বাসে আপনি দুঃখিত হতে পারেন কিন্তু চেঞ্জ করতে পারবেন না। এখন আমি পছন্দ করি আর না করি, এটাই বাস্তবতা যে বাংলাদেশে ইলিয়াস হোসেনের অনেক ভক্ত আছে এবং তারা যদি বলেন ইলিয়াস হোসেনের সমস্যাটা কি, উনি কিন্তু একবার আমার সঙ্গে একবার এক আলোচনা বলতেছিলেন যে উনি এখন আর সাংবাদিকতা করেন না। উনি বলেছেন স্পষ্ট এভাবে বলেছেন যে আমি আর সাংবাদিকতা করি না। তাহলে উনি কি করেন? তাহলে উনি কি করেন? উনি যেটা করেন এটা আসলে সাংবাদিকতার কোনো সংজ্ঞাতেই পড়ে না। আর এটা আমি বললাম, দেখুন দুদিন পর ইলিয়াস হোসেন আমার নামে বলবে যে উনি আমাকে সাংবাদিকতা শিখাবেন, এগুলো বলবে, মানুষ ওটা বিশ্বাস করবে, হ্যাঁ উনি আসলে শিখাবেন। তো এখন প্রশ্নটা হলো কি, এভাবে উনি যে কথাগুলো বলেন ওনার মনে যা আসে উনি তাই বলেন এবং উনি কেন বলেন সেটা উনি জানেন এবং যেভাবে বলেন এটাকে আমি মনে করি যে এটা আসলে সাংবাদিকতা না। উনি কোনো প্রমাণ দেন না তো, উনি ওনার মতো করে বলেন। ওনার একটা স্টাইল আছে, নাটকের স্টাইলটা ভালো, কোনো সন্দেহ নাই, আমি এটা প্রশংসা করি। কিন্তু ওই স্টাইলে উনি উনি তো কোনো প্রমাণ দিচ্ছেন না। কারণ প্রমাণহীন ভাবে ভালো স্টাইলে কেউ যদি আপনাকে ডিফেম করে, এখন আপনি এটাকে কিভাবে কাউন্টার করবেন? উনি থাকেন আরেক দেশে, উনি উপদেষ্টা থাকেন এই দেশে। এখন উনি যে কথাটা বলেছেন ওনার হাতে প্রমাণটা কি? সমস্যাটা হলো কি, যারা ওনার কথা শুনেন তারা কিন্তু বিশ্বাস করেন। তো এই যে অবিশ্বাসটা তৈরি করা এবং যদি প্রমাণ ছাড়া যদি একজন আপনার লোকের বিরুদ্ধে বলেন এইভাবে, সেই বলাটা আপনি কিভাবে জাস্টিফাই করবেন? করতে পারবেন না তো। আমি কিন্তু মনে করি যে শেখ হাসিনাকে এই দেশ থেকে সরানোর ক্ষেত্রে মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য এই ইলিয়াস হোসেন এবং পিনাকি ভট্টাচার্য অত্যন্ত ভালো ভূমিকা রেখেছেন, অত্যন্ত ভালো ভূমিকা। এবং আমি মনে করি যে তারা একদম যদি তালিকা করা হয় শীর্ষ দুটো স্থান ওনাদেরই থাকবে, এটা আমি মনে করি এবং আমি দেখেছি। কিন্তু ওই যে আমি আরেকটা কথা বলি সবসময়, যে একজন মানুষের ওইটা ভালো বলে কি এটাও ভালো হবে? একজন মানুষ ভালো গান গাইতে পারেন বলে কি ভালো নাচতেও পারবেন? তা তো না। ওনাদের ওই কাজটা আমি প্রশংসা করেছি। কিন্তু এখন ওনারা যেটা করছেন বাইরে থেকে, দেশের বাইরে থেকে উনি আমাদের গণমাধ্যমের কণ্ঠরোধ করার যে চেষ্টাটা করছেন, এটা আমি পছন্দ করি না। গণমাধ্যমের কণ্ঠ এভাবে রোধ করা যায় না। আপনি যদি গণমাধ্যমকে গণমাধ্যমকে আপনার পছন্দ না হয়, আপনি যদি মনে করেন এই দেশে মানুষকে গণমাধ্যমটা বিভ্রান্ত করছে, তাহলে আপনি গণমাধ্যমটা কিভাবে বিভ্রান্ত করছে, কেন করছে, এটা মানুষকে বোঝান এবং মানুষের কাছে আহ্বান করেন যে আপনারা এই গণমাধ্যমটা পড়বেন না। এটুকু আপনি করতে পারেন। কিন্তু আপনি গণমাধ্যমকে ভেঙে দেন, গণমাধ্যমকে আগুন জ্বালিয়ে দেন, গণমাধ্যমকে ঘেরাও করে রাখেন, এটা ভাই গণতান্ত্রিক না। ওনারা দুজনেই কিন্তু একটা গণতান্ত্রিক দেশে বাস করেন, একজন আমেরিকায় বাস করেন, একজন ফ্রান্সে বাস করেন। ভাই ওনারা যেখানে থাকেন সেখানে কি এই ধরনের গণতন্ত্র চলে নাকি? চলে না তো। তাহলে উনি একটা সভ্য দেশে থেকে অসভ্য কাজের জন্য মানুষকে প্ররোচিত করবেন, এটা ভাই এক ধরনের সবিরোধিতা। আমি অবাক হয়ে যায়, মানুষের কল্পনারও তো একটা সীমা থাকা উচিত। আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে, আজগুবিতার তো সীমা থাকা দরকার। বাংলাদেশকে নিয়ে ঠাট্টা রসিকতা বেঁধে উঠেছে, বাংলাদেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে। মিথ্যা কথা কেন বলবো? আমি ডিটেইল বলবো, শুধু আপনাদের একটা কথা বলে রাখি। একটা ভিডিওতে নাকি দাবি করা হয়েছে 3-4 তারিখে রাতে আমি ক্যান্টনমেন্টে ছিলাম, আর্মি অফিসারদের সাথে নিয়ে ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি। আমি অবাক হয়ে যায়, মানুষের কল্পনারও তো একটা সীমা থাকা উচিত। 3 তারিখে মাহবুব মোর্শেদের সাথে শহীদ মিনারে সমাবেশ করার পর রাত 9টা পর্যন্ত ছিলাম, বাসায় গিয়েছিলাম। তারপরে অধ্যাপক মোস্তফা মামুন ঢাকা ইউনিভার্সিটি ফুলার রোডের 19 নম্বর বিল্ডিংয়ে দোতলা ডান দিকে থাকেন, তার বাসায় রাত্রে থেকেছি। শুনেছি আমাকে মেরে ফেলবে অথবা গ্রেফতার করবে। 4 তারিখের রাতে সন্ধ্যার পরে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা ছিল তাদের সাথে একটা প্রোগ্রামে অংশ নেই, সেটার অডিও আপনারা অনেকে শুনেছেন, যেখানে আমি বলছিলাম আমাদেরকে মেরে ফেলতে পারে, আমাদেরকে সবাই বলছে পালিয়ে যেতে। রাতে 9টা, 9:30, 10টা পর্যন্ত। তারপর আবার ওই মোস্তফা মামুন বললাম না, নাম উল্লেখ করে বললাম, ট্রিপল ই টিচার প্রফেসর, আবার তার বাসায় ছিলাম। এখন বলেন আপনি, সব কিছু তো সীমা আছে।
এখন আমার যদি বলে আসিফ নজরুল আসলে চোখ হলো 5টা, এরকম প্রতিবাদ করে মানুষ, ভাই আমার চোখ 5টা কেন? সব কিছু তো সীমা আছে একটা, মানে তখন আমাকে যখন কেউ বলে ভাই এটা আপনি একটু ক্লিয়ার করেন, কি ক্লিয়ার করব? আমি বলি রাশেদ আমার ধারণা তুমি আসলে মেয়ে, ওকে প্রতিবাদ করবো, বলে স্যার আপনি পাগল নাকি, কি বলেন এগুলি কথা? আমি যদি রাখালদাকে বলি রাখালদা আমি একটা জায়গায় শুনলাম আপনার বয়স আসলে 12, আচ্ছা বলেন, মানে আপনি তো সত্যের কাছাকাছি থাকলেও মানুষ প্রতিবাদ করবে, আজগুবিতার তো সীমা থাকা দরকার। এটা ব্যক্তিগত আমার কাছে বললাম, শুধু কি আমার ক্ষেত্রে, কার ক্ষেত্রে হচ্ছে না বলেন? আমাদের শফিকের ক্ষেত্রে কম হচ্ছে? এরকম একটা মানুষ এই রকম ভূমিকা রেখেছে, আপনারা কি শুনছেন? আপনারা ওর থেকে 10% শোনেন নাই, তারে বলে গণশত্রু। সব কিছুর সীমা থাকা দরকার। তাহলে আপনি কার পারপাস সার্ভ করছেন? আজকে আমাদের রাষ্ট্র গঠনের দায়িত্ব, আজকে এই এত মানুষের স্যাক্রিফাইসের বিনিময়ে আমাদের প্রধান কাজ কি? সবসময় বলি আমাদের প্রধান কাজ হচ্ছে 4টা: বিচার, এই গণহত্যার বিচার করতে হবে, আহত যারা আছে, নিহত যারা আছে তাদের পরিবার, তাদের পুনর্বাসন 2 নাম্বার, 3 নাম্বার সংস্কার যতটুকু করতে পারি আমরা, 4 নাম্বার নির্বাচন। 17 বছর যাবৎ বাংলাদেশে মানুষ ভোট দেয় না, বাংলাদেশের তরুণরা ভোট দেয় না। আমি অনেকবার বলেছি, আবার বলি, কনস্টিটিউশন ল যখন পড়াতে যাই, ডেমোক্রেসি সংবিধানের পড়াতে, তারা হাসে, বলে ভোট আবার কি? আপনারা কয়জন ভোট দিয়েছেন এখানে গত 17 বছরে? বলেন কয়জন, হাত তোলেন তো, কয়জন দিচ্ছেন? 2-1 দিলে ভয়েও তুলবে না এখন। বলেন আপনি, বাংলাদেশকে নিয়ে ঠাট্টা রসিকতা মেতে উঠেছে, বাংলাদেশের মানুষকে নিয়ে ছিনিমিনি খেলা শুরু করেছে, এই দেশকে লুট করে মহিলা, আবার বলে আমার বোন আমার বলে তুমি 15 কোটি মানুষকে খাওয়াও, রোহিঙ্গাদের খাওয়াতে পারবা না। ছি, এখন তো সে নাই, আমরা খাচ্ছি না। আমাদের কি উচিত? আমাদের উচিত তারা বাংলাদেশকে যেভাবে লুট করেছে, এই লুটের অর্থ ফেরত আনা, লুটের চিত্র মানুষের কাছে। দর্শক, ইলিয়াস হোসেন সবসময় বাংলাদেশের ভালোর জন্য তিনি কোনো দলকে কেন্দ্রিক করে তিনি কিন্তু সাংবাদিকতা করেন না, তিনি যখন যেটা নেয় তখন সেটাই কথা বলেন। এবার উপদেষ্টা আসিফ নজরুল সম্পর্কে যে কথাগুলো, যে তথ্যগুলো বললেন, সেগুলো কতটুকু আপনাদের যুক্তিযুক্ত মনে হয়? আসলে কি ইলিয়াস সত্যি বলছেন নাকি তিনি মিথ্যা বলছেন? আপনাদের মন্তব্য কি অবশ্যই আমাদের কর্মসূচি জানিয়ে দিন। আজকের ভিডিও এই পর্যন্তই। চ্যানেল নতুন সাবস্ক্রাইব করুন, বন্ধু হয়ে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।